এত ঠান্ডা ছিল যে ঘর থেকে বেরোনোই মুশকিল হয়ে গিয়েছিল, আর বাচ্চারা স্কুল যেতে ভয় পাচ্ছিল। কিন্তু স্কুল না যাওয়ার কারণ শুধু ঠান্ডা ছিল না, বাচ্চারা ক্লাস টিচার সীমা ম্যাডামকে খুব ভয় পেত। একদিন আগে স্কুলে কিছু এরকম হয়েছিল। সবাই হোমওয়ার্ক করেছে? হ্যাঁ ম্যাডাম, করেছি। ঠিক আছে, আমি সবার এক এক করে চেক করব, আর ভুল পেলে শাস্তি পাবে। এটা সীমা ম্যাডামের দ্বিতীয় ক্লাস ছিল। সীমা ম্যাডাম একদিন আগেই নতুন নতুন স্কুল জয়েন করেছিল, আর বাচ্চারা ভেবেছিল যে সীমা ম্যাডাম হয়তো বাকি টিচারদের মতনই ভালো হবে। কিন্তু সীমা ম্যাডাম যখন হোমওয়ার্ক চেক করা শুরু করে, তখন ধীরে ধীরে স্টুডেন্টসরা ওনার আসল রূপ জানতে পারে। রাজু, মতি, চুটকি আর চীনা, তোমরা সবাই শাস্তি পাবে, কারণ হোমওয়ার্কে ভুল আছে। তোমরা 4 জন এখানে লাইন করে দাঁড়াও। 4 জন লাইন করে দাঁড়িয়ে পড়ে। ওরা ভাবে বেশি কি শাস্তি হবে, কান ধরেই দাঁড় করাবে, নাহলে দুটো থাপ্পড় মারবে। কিন্তু সীমা ম্যাডামের মাথায় তো অন্য কিছু চলছিল। বাইরে বরফ পড়ছিল। ম্যাম বাইরে থেকে বরফ এনে 4 জনের সোয়েটারের ভেতর ঢুকিয়ে দেয়। এত কাঁপানো ধরা ঠান্ডায় সোয়েটারের ভেতর বরফ যেতেই সবাই জোরে জোরে চেঁচাতে লাগল। আহ আহ খুব ঠান্ডা। আহ আহ ম্যাডাম, ম্যাডাম এটা বের করে দিন। আর কখনো ভুল হবে না, বের করে দিন। কিন্তু সীমা ম্যাডাম হাসতে হাসতে বলে, আমি বরফ বের করব না, আর কেউ বের করবে না। এই শাস্তি মনে থাকলেই তবে আর ভুল হবে না কখনো। আর হ্যাঁ, ঘরে যদি কেউ নালিশ করেছে তাহলে আরও বড় শাস্তি পাবে। সব বাচ্চারা খুব ভয় পেয়ে যায়। রাজু, চুটকি, মতি আর মিনা 4 জনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে নিজের জায়গায় গিয়ে বসে। ক্লাস শেষ হতেই সীমা ম্যাডাম ক্লাস থেকে বেরিয়ে যান। তখন বাকি স্টুডেন্টরা 4 জনের সোয়েটার থেকে বরফ বের করে দেয়। ওরা একটু স্বস্তি পায়। কিন্তু তখনই সীমা ম্যাডাম ফেরত আসে। বরফ কে বের করেছে? হ্যাঁ, কে? কেউ উত্তর দেয় না। আমার মানা করা সত্ত্বেও সোয়েটার থেকে বরফ বের করা হয়েছে। তোমরা এবার সবাই শাস্তি পাবে, সবাই পাবে। এবার সীমা ম্যাডাম বাইরে থেকে বরফ এনে সবার সোয়েটারে বরফ ভরে দেয়। আর বিকেলবেলায় বাড়ি ফিরতে ফিরতে সবারই ঠান্ডা লেগে যায়। রাজুর মা সুনিতা ওকে বলে, কি হয়েছে বাবা? সকালবেলায় তো ঠিক ছিলি, এখন হঠাৎ ঠান্ডা লাগলো কি করে? রাজু মাকে সব সত্যি কথা বলতে যাবেই তখনই ওর সীমা ম্যাডামের কথা মনে পড়ে। আর হ্যাঁ, এই কথা যদি ঘরে কেউ নালিশ করেছে তাহলে আরও বেশি শাস্তি পাবে। এটা ভেবে রাজু ভয় পেয়ে কিচ্ছু বলে না। মা, বাইরে খুব ঠান্ডা আছে না, আবার বরফও পড়ছে বাইরে, তাই ঠান্ডা লেগে গেছে। আমি কাল স্কুলে যাব না। যাবি না? কেন বাবা? একটু ঠান্ডাই তো লেগেছে। না মা, সর্দি ঠিক হওয়ার পরেই স্কুলে যাব। না বাবা, এক্সাম তো সামনে, যেতে তো হবেই। সুনিতা রাজুর কথা শোনে না। ও ভাবে রাজু তো ছোট, তাই বাহানা করছে। পরের দিন রাজু স্কুলে যায়। বাকি বাচ্চারাও স্কুলে আসে। সবাই সীমা ম্যাডামের ভয়ে ছিল। আজকেও সীমা ম্যাডাম আসবে আর কিছু না কিছু করাবে। আমার তো খুব ভয় করছে, কে জানে কি হবে। কিছুক্ষণ পর সীমা ম্যাডাম ঘরে এসে ক্লাসে বলে, শোনো, আজ আমার পড়াতে ইচ্ছে করছে না, আমি আরাম করব। রাজু, চুটকি, এখানে এসে আমার পা টিপে দাও। সীমা ম্যাডাম চেয়ারে বসে যায়, আর রাজু, চুটকি ওর পা টিপতে লাগে। কি হলো, গায়ে জোর নেই নাকি? ম্যাডাম আছো? আমার খুব খিদে পেয়েছে। টিফিন এনেছিস তো তোরা? হ্যাঁ ম্যাডাম, এনেছি। এক এক করে সবার টিফিন আমার সামনে নিয়ে আয়, আর যার টিফিন ভালো লাগবে না তাকে শাস্তি পেতে হবে। এটা শুনে তো সব বাচ্চাদের হাত পা আরও ঠান্ডা হয়ে যায়। বাচ্চারা নিজের নিজের টিফিন নিয়ে লাইন করে নেয়। সবার আগে টিনা দাঁড়িয়েছিল। ও সীমা ম্যাডামকে টিফিন খুলে দেয়। ওতে লুচি, তরকারি আর গাজরের হালুয়া ছিল। আরে বাহ, লুচি, সবজি আর গাজরের হালুয়া, বেশ বেশ, খেয়ে দেখি আমি। সীমা ম্যাডাম সেই লুচি সবজি খেয়ে আঙুল চাটতে লেগে যায়। দারুণ ছিল রে, যা গিয়ে বসে পড়। বেঁচে গেলাম আমি। তারপর মিনা টিফিন নিয়ে আসে। ওর মা পোহা বানিয়ে দিয়েছিল। ম্যাডামের মুখ টিফিন খুলতেই বদলে যায়। আরে ছি ছি ছি, মুডটাই খারাপ করে দিল। পোহা কে খায়? কেন এনেছিস তুই? মিনা তখন ভয় পেয়ে বলে, আমার পোহা ভালো লাগে ম্যাডাম, তাই মা পড়ে পাঠিয়েছে। পোহা এত শুকনো হয় যে নদীতে ফেলে দিলে নদী শুকিয়ে যাবে। মিনা তখন মনে মনে ভাবে, হায়, এবার কি হবে ম্যাডামের পোহা ভালো না লাগলে? মিনা, তুই আমার মুড খারাপ করেছিস, তুই শাস্তি পাবি।
মিনা তখনই কাঁদতে কাঁদতে সীমা ম্যাডামের পায়ে পড়ে যায়। আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আমাকে ছেড়ে দিন, কাল থেকে লুচি সবজি আনবো। কিন্তু সীমা ম্যাডামের শাস্তি দিয়েই মজা লাগত। উনি মিনাকে বাইরে পাঠায় আর বাইরে থেকে বরফের একটা বড় টুকরো আনতে বলে। মিনা তাই করে। ও নিজের হাতে করে একটা বড় বরফের টুকরো নিয়ে আসে। ও ভাবে এটাই হয়তো ওর শাস্তি। কিন্তু সীমা ম্যাডাম ওকে এত সহজে ছাড়ত না। ও বলে, মিনা, নিজের জুতো খোল আর সেই বরফের ওপর দাঁড়িয়ে পড়। কি? ম্যাডাম, ম্যাডাম প্লিজ ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে আমার, আর কখনো হবে না। কিন্তু সীমা ম্যাডামের ওপর কান্নাকাটির কোনো প্রভাব নেই। ও মিনাকে খালি পায়ে সেই বরফের ওপর দাঁড় করিয়ে শান্তি পান। তারপর একটার পর একটা বাচ্চাদের টিফিন খুলতে থাকে আর একের পর এক বাচ্চাদের শাস্তি দিতে লাগে। শেষমেশ সীমা ম্যাডাম রাজু আর চুটকিরও খাবার খেয়ে নেয়। এবারও ওদের খাবার পছন্দ না হওয়ায় ওদেরও খালি পায়ে বরফের ওপর দাঁড় করায়। খালি পায়ে তো দাঁড় করাই, তার ওপর লাঠি দিয়েও খুব মারে। খারাপ খাবার আনিস? হ্যাঁ, লজ্জা করে না? এত ঠান্ডায় খালি পায়ে বরফের উপর দাঁড়ানোই তো কঠোর ছিল, তার ওপর আবার লাঠির ঘা। বেচারা বাচ্চাগুলো কি করেই বা সহ্য করত। মিনা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। ওকে ঘরে পাঠিয়ে দেওয়া হয়। ওর মা বাবারাও ভাবে যে বেশি ঠান্ডার কারণে মেয়ে হয়তো অসুস্থ হয়েছে। কিন্তু মিনাও নিজের মা বাবাকে সত্যি কথা বলল না। ও সব লুকিয়ে নিল। এতে সীমা ম্যাডাম আরও ছাড় পেয়ে গেল। আর রোজ রোজ বাচ্চাদের ওপর অত্যাচার শুরু হলো। কখনো ঠান্ডায় বাচ্চাদের ওপর ঠান্ডার জল ছেটাত বা কখনো ঠান্ডায় পাখা চালিয়ে দিত। এতে সব বাচ্চারা খুব অসুবিধায় পড়ে। এভাবেই 1 মাস কেটে যায়। স্কুলের প্রিন্সিপালও কিচ্ছু জানতে পারে না। 1 মাস ধরে এইসব সহ্য করতে করতে বাচ্চারা অধৈর্য হয়ে ওঠে। আমাদের কিছু করতে হবে, এইসব কতদিন চলবে? কিন্তু আমরা কি করব রাজু? উনি তো খুব চালাক। বাইরে যদি কিছু বলিও কে বিশ্বাস করবে আমাদের? হ্যাঁ, আর মা বাবা ভাববে আমরা স্কুলে না যাওয়ার জন্য মিথ্যে কথা বলছি। হ্যাঁ, এইটা ঠিক বললে, বুদ্ধি লাগাতে হবে। রাজু ঘরে চলে যায় আর সেদিনই বিদেশ থেকে ওর কাকা ফিরে আসে। উনি রাজুকে একটা পেন দেয়। এ কি কাকু, আপনি বিদেশ থেকে আমার জন্য শুধু পেন আনলেন? এইটা সাধারণ পেন নয় বাবা, এই দেখো, এর মধ্যে ক্যামেরা আছে, লেখার সঙ্গে সঙ্গে সবকিছু রেকর্ডও হবে। আর এটা শুনতেই রাজুর মাথায় বুদ্ধি খেলে যায়। পরের দিনও নিজের সাথে সেই পেনটা নিয়ে নেয় আর নিজের পকেটে রেখে নেয়। পেনের ওপরের দিকটা বাইরের দিকে রাখা ছিল আর সেখানে ক্যামেরা ছিল। আরশি ও সীমা ম্যাডাম সবাইকে খুব বকছিল আর শেষে রোজকার মতো সবাইকে শাস্তি দিচ্ছিল। কিন্তু আজকে তো সব থেকে বেশি করল। সব বাচ্চাদের বরফে বাইরে বের করে বরফে শুইয়ে দেয়। কিছুক্ষণ পর স্টুডেন্ট ফিরে এসে সবাই কাঁচতে আর হাঁচতে লাগে। আর কয়েকজন তো অজ্ঞান হয়ে যায়। প্রিন্সিপাল দৌড়ে আসে আর ওদের হাসপাতালে নিয়ে যায়। সবার মা বাবাও হাসপাতালে চলে আসে। কিন্তু এইসব হলো কি করে? হ্যাঁ, সবাই একসাথে অসুস্থ হলো কি করে? সীমা ম্যাডাম পাশে দাঁড়িয়ে হাসছিল। তখনই রাজু বলে, এইসব সীমা ম্যাডামের জন্যে হয়েছে। কি? আমার কারণে? কিসব বাজে কথা বলছিস? জানিস না তোদের কত ভালোবাসি? মিথ্যে, সব মিথ্যে, এই দেখুন। রাজু সেই পেন বের করে মোবাইলের সাথে কানেক্ট করে সবাইকে ভিডিও দেখায়। সীমা ম্যাডামের অবস্থা খারাপ হয়ে যায়। এত ঠান্ডাতেও তার ঘাম ছুটে যায়। আর প্যারেন্টসরা সীমা ম্যাডামের উপর খুব রাগ করে। ওনাকে খুব বকাবকির পর পুলিশকে ডেকে পুলিশের হাতে অ্যারেস্ট করে দেওয়া হয়। সীমাকে ডাক্তার চেকআপের পর বলে যে ওর একটা মেন্টাল ডিসঅর্ডার আছে। বাচ্চাদের উপর টর্চার করে ওর ভালো লাগে। কোর্ট ওকে 20 বছরের সাজা শোনায় এবং সিদ্ধান্ত নেয় যেন 20 বছরের পরেও কোনো বিদ্যালয়ে সে চাকরি না করতে পারে। এভাবেই রাজুর বুদ্ধিমত্তার কারণে অনেক বাচ্চার প্রাণ বেঁচে যায় আর সীমা জেলে পচতে লাগে। কম্পন দেওয়া ঠান্ডায় হাত ধোয়াটাই মুশকিল হয়ে গিয়েছিল। কিছুক্ষণ কলের জল খোলা রাখলেই তো জল বরফ হয়ে যেত। এমনই সময় ঘরের বড় বৌমার পেটে খুব ব্যথা হতে লাগে। হে ভগবান, এখনই পেটটা খারাপ হতে হতো। এই ঠান্ডায় এখন বাথরুম যেতে হবে। শীতল বিছানা থেকে নামতে চাইছিল না, কিন্তু প্রকৃতির ডাক এলে কে কার সাধ্য আছে আটকায়। তাই শীতলকেও বেরোতে হয়। ঠান্ডায় কাঁপতে কাঁপতে শীতল বাথরুমে যায়, কিন্তু দেখে যে বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ। এই সময় আবার বাথরুমে কে আছে ভেতরে? ভেতর থেকে স্বপ্নার আওয়াজ আসে, আমি দিদি।
আরে আমি কে, নামটা বলো। আমি দিদি স্বপ্না, খুব জোরে পেয়েছিল। একদিনে কতবার লাগে তোমার, তাড়াতাড়ি বেরো। হ্যাঁ, বেরোই কি করে দিদি, এই জল তো জমের বরফ হয়েছে, আমি ধুবো কি করে? তুমি একটু বরফটা গলানোর ব্যবস্থা করো না। ধাত্তেরিকা, এখন এইসব করতে হবে আমায়। শীতল তখন গায়ে একটা চাদর মেলে বেরিয়ে যায়। বাইরে বেশ কনকনে ঠান্ডা হাওয়া চলছিল, ঠান্ডায় যেন আত্মাও কাঁপছিল। শীতল হাতে মশাল নিয়ে বাথরুমের পাশে চলে যায়। বাইরে থেকে বাথরুমের পাইপ ভেতর দিকে যাচ্ছিল, সেই পাইপের ভেতরেই জল বরফ হয়েছিল। শীতল মশালের আগুন দিয়ে সেই পাইপের বরফ জল করতে লাগে, আর কিছুক্ষণের মধ্যে বাথরুমে জল চলে আসে। স্বপ্না কাজ শেষ করে নিজের ঘরে চলে যায়। এদিকে শীতল আর দাঁড়াতে পারছিল না। উফ, আর আটকাতে পারছি না আমি, তাড়াতাড়ি বাথরুমে যাই আমি, আর তারপর লেপের ভেতর ঢুকে পড়ব। শীতল বাইরে থেকে যেই ভেতরে আসে, দেখে বাথরুমের দরজা আবার বন্ধ। আরে এবার কে ভেতরে? আমি সুমন দিদি, 10টা মিনিট দাঁড়িয়ে যাও, কেন জানি না বিকেলবেলা ফুচকা খেয়ে নিলাম। শীতলকে আবার দাঁড়াতে হলো, আর আবার মশাল দিয়ে বরফ জল করতে হলো। এভাবে এক এক করে বাকি যারাও বাথরুমের সামনে চলে আসে। শীতল এবার আটকাতে পারছিল না, তাই বাড়ির বাইরে একটা জায়গায় বাথরুম করে বরফ দিয়ে ঢেকে দেয়। আহা, পেটটা এবার গিয়ে পরিষ্কার হলো। ঘরে 5টা বৌমা, আর তাদের আবার একটা শাশুড়ি আছে, কিন্তু 6 জনের জন্য ওদের একটাই বাথরুম। আর সেই জন্য 5 বৌমার সব থেকে বেশি অসুবিধে এই শীতের সময় হয়। ওদের সবার স্বামীরা বাইরেই থাকে, আর শীতল ঘরের বড় বৌমা হওয়ার কারণেই ঘর সামলাতে হয় ওকে। আর এই বছর একটু বেশি ঠান্ডা ছিল, বরফ পড়া যেন থামছিলই না, তাই সমস্যাও অনেক বেড়ে গিয়েছিল। পরের দিন সকালে বিমলা সকাল সকাল ওঠে, আর 5 বৌমাও ঘর থেকে বেরিয়ে আসে। এসে বিমলা বলে, বৌমা, সকাল 7টা বাজলো, 2 ঘন্টা ধরে চায়ের অপেক্ষা করছি। এটা শুনে শীতল রেগে গিয়ে বলে, কি করে উঠবো সকাল সকাল? রাত্রে তো ঘুমই হলো না। কবের থেকে বলছি যে একটা বাথরুমে হয় না, একটা বাথরুম দরকার, কিন্তু কে আর আমার কথা শোনে? আচ্ছা, বাথরুম বানানোর টাকাটা কি তোর বাবা দেবে? আমার বাবা কেন দেবে? পণ তো দিয়েছিল বিয়ের সময়, ওই টাকা দিয়ে বানান না ঘরে বাথরুম। হ্যাঁ দিদি, ঠিক বলেছ, আমরা 6 জন এক বাথরুমে কি করে হয়? হ্যাঁ মা, কাল রাত্রে তো খুব খারাপ হয়েছে এত ঠান্ডায়। আর 5 জন বৌমা মিলে বিমলার সাথে ঝগড়া করে, কিন্তু বিমলাও ছাড়ে না। দেখো, একটা বাথরুম দিয়ে কাজ করতে হবে, সে ঠান্ডা হোক বা গরম, আমার ঘরে একটাই বাথরুম থাকবে। সকাল সকাল ঝগড়ার পর এবার সময় আসে স্নানের। সবাই 2-3 দিন ধরে স্নান করেনি, আর সবাই আজকে গরম জলে স্নান করবে। 5 জন বৌমা এবার গরম জলের জন্য লড়াই করে। আমি সব থেকে বড়, তাই আমার আগে দরকার। না, আমার আগে দরকার। তখনই বিমলা এসে বলে, আমি হলাম ঘরের মালিক, তাই আমার আগে জল দরকার। এটা বলে বিমলা গরম জল নিয়ে বাথরুমে চলে যায়। আর এভাবেই রোজ বাথরুমের জন্য ঝগড়া চলতে লাগে। শীতল তার স্বামীকে ফোনে সব জানায়। দেখো গো, খুব ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডায় বাথরুমের বাইরে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে থাকা অসম্ভব। তুমি কিছু একটা করো, আর আরেকটা বাথরুম বানিয়ে দাও। আরেকটা বাথরুম? কিন্তু মা তো এমন কিছু বলেনি, উনি তো একটা বাথরুমে খুশি। খুশি হবে না কেন? উনি তো সবার আগে ঢোকেন, আর আমরা দাঁড়িয়ে থাকি বাইরে, তার উপর আবার ওনার কথা। দেখো শীতল, আমার মায়ের ব্যাপারে উল্টোপাল্টা বলবে না। আমার মা যদি না বলে আরেকটা বাথরুম তৈরি হবে না। শীতলের স্বামী ফোন রেখে দেয়, আর ও কাঁদতে বসে। কোন ঘরে আমাকে বউ করে পাঠালে, আর এই কেমন শাশুড়ি আমার ঘরে? শীতল এদিকে কাঁদছিলই, তখনই হঠাৎ দরজায় কেউ ঠক ঠক করে। বিমলা দরজা খুলে তো দেখে ওর মেয়ে এসেছে শ্বশুরাল থেকে। আরে রত্না, আয় মা, আয় ঘরে আয়। না মা, শ্বশুরবাড়িতে খুব সমস্যা, ওখানে খুব ঠান্ডা, বাথরুমে 1 ফোঁটা জল নেই, তাই এখানে এলাম। খুব ভালো করেছিস মা, এবার মা আর মেয়ে মিলে ঠান্ডাটা মজা করে কাটাবো। হ্যাঁ মা, কিন্তু আগে একটু বাথরুম যাব আমি। রত্না বাথরুমে ঢুকে যায়, কিন্তু 5 বৌমার মাথায় আরেকটা সমস্যা। এবার কি করব? ননদজিও এসে গেল, ও তো বাথরুম থেকে বেরোতেই চায় না। হ্যাঁ, সেটা তো আমিও ভাবছি এখন। না, এভাবে কাজ চলবে না, কিছু একটা তো করতেই হবে আমাদের। শীতল এবার মাথা লাগাতে শুরু করে। ওদিকে রত্না বাথরুম থেকে বেরোচ্ছিলই না। সবাইকেই বাথরুম ইউজ করতে হবে। রত্না 2 মিনিটের জন্য বাথরুম থেকে বেরিয়ে আসতো, আবার 2 মিনিট পর ঢুকে বসত। আর এভাবেই 2-3 দিন কাটে। তারপর বরফ পড়া একটু কমে। শীতল সুমনকে নিয়ে বাজার যাওয়ার নামে একটু ঘর থেকে বেরোয়, আর দোকান থেকে পেট খারাপের ওষুধ নেয়। পেট খারাপের ওষুধ, সেটা নিয়ে কি হবে? দেখ এবার,
এই ওষুধে আমাদের নতুন বাথরুম বানিয়ে দেবে। সেটা কি করে? আমার কাছে প্ল্যান আছে। ঘরে এসে শীতল বাকি 4 জনকে বুঝিয়ে দেয় আর খাবারে সেই পেট খারাপের ওষুধ মিশিয়ে দেয়। এই নাও মা, আর ননদ খেয়ে নাও এটা। বৌদি, এটা কি? শুধু ভেন্ডির তরকারি? ভেবেছিলাম মাছ মটন বানাবে তুমি। আরে ননদ, মাছ মটনটা আনবে কে? তুমি নিয়ে এসো, আমি বানিয়ে দিচ্ছি। তিনটে খেয়ে নাও তুমি, কালকে মটন বানিয়ে দেব। কালকের তো খবর পাওয়া যাবে। বিমলা আর রত্না সেই খাবার খেয়ে রাত্রে শুয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পরে রত্নার পেটে গুড়গুড় শুরু হয়ে যায়। আহ, মা, আমার পেটে ব্যথা করছে। আমার পেটেও তো খুব ব্যথা করছে। আমি আগে যাচ্ছি। না না, আগে আমি যাব, দাঁড়া। না, আমি যাব। রত্না দৌড়ে বাথরুমের দিকে যেতে লাগে। বিমলাও তখন পেছনে দৌড়ে যেতে লাগে, কিন্তু বাথরুম বন্ধ। ভেতরে শীতল চুপচাপ বসেছিল। কে ভেতরে? কে? আরে আমি গো, ননদ। তাড়াতাড়ি বের হও, আমি বাথরুমে যাব। সারাদিন বাথরুমে তো তুমিই ছিলে গো, এবার তো একটু বাথরুমটা আমাদের দাও। আরে বড় বৌমা, তাড়াতাড়ি বেরো, আমারও অবস্থা খারাপ। হ্যাঁ হ্যাঁ, বেরোচ্ছি। কিছুক্ষণ পর শীতল বেরোয় তো মা মেয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। আমি আগে যাব। না, আমি আগে যাব। এরই মধ্যে স্বপ্না বাথরুমে ঢুকে যায়। তোমরা আগে ডিসাইড করে নাও, তারপর আমি চলে আসব। এভাবেই এক এক করে 5 বৌমা বাথরুমে ঢুকে বসতে লাগে। এদিকে বিমলা রত্না ঠান্ডায় বাইরে দাঁড়িয়ে থাকে, আর শেষমেশ দুজনেই সহ্য করতে পারে না। হে ভগবান, এটা কি হলো? তোমার জন্য হলো এটা। আমি কালকেই বাড়ি চলে যাব। পরের দিন রত্না সত্যি সত্যি চলে যায়। বিমলার এটা খুব খারাপ লাগে। শীতলা তখন বলে, আজ ঘরে যদি একটার জায়গায় 2টো বাথরুম থাকতো তাহলে এই অসুবিধা হতো না। ঠিক বলেছ বৌমা, আমার মেয়ে রাগ করে চলে গেল। 2টো নয়, এই ঘরে 5টা বাথরুম চাই আমার। আর এটা শুনে শীতল আর 5 বৌমার মুখে হাসি ফুটে ওঠে। বিমলা তখনই ফোন করে তার ছেলেদেরকে বাথরুম বানাতে বলে, আর 1 মাসের মধ্যেই 5টা বাথরুম তৈরিও হয়ে যায়। সেদিনের পর থেকে ঠান্ডায় আর বাথরুম নিয়ে কারো সমস্যা হয় না, আর সবাই খুশি খুশি থাকতে লাগে।